কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরা আজকে হলো যে এই গুণগত রসায়ন চ্যাপ্টারটার একটা সেকেন্ড পার্ট, যেটা আমরা বলছিলাম যে দ্রাব্যতা রিলেটেড টপিকগুলা, সেইগুলো নিয়ে আমরা আসলে মূলত আজকে আলোচনা করব। এখানে আমাদের আলোচনার টপিকগুলোর আমরা বেশ কয়েকটা পার্টে একটু ভাগ করছি। যেমন হলো যে দ্রাব্যতার কিছু থিওরি আছে, যে হাইড্রেশন এনথালপি, লেটিস এনথালপি, তারপর ধরো যে দ্রাব্যতার বিভিন্ন নিয়ামক, কিসের উপর আসলে ডিপেন্ড করে এই জিনিসপত্রগুলা। তারপর হলো তোমার দ্রাব্যতার যে ম্যাথমেটিক্যাল পার্টগুলা। ম্যাথমেটিক্যাল পার্টের শুরুতে আমাদের কিছু ছোট ছোট অঙ্ক আছে, যে আধুনিক সংজ্ঞা এবং সনাতন সংজ্ঞা, এইগুলোর উপর সংজ্ঞার উপর বেস করে হলো কিছু ম্যাথ। তারপর আমাদের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার জন্য কি আছে, একটা হেনরির চাপ সূত্র আছে। তারপর কেএসপি এবং কেআইপি, এবং আছে আমার কি কেএসপি কেআইপির মধ্যে সময়ায়ন প্রভাব। এই দুইটা টপিক হলো আমাদের কি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর বাকি সবগুলো হলো আমাদের কি যা আসার সম্ভাবনা থাকে, আসলে আসতে পারে, নাও আসতে পারে, তবে আমাদের মোটামুটি একটু উপর রাখতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেই টার্মটা আসলে পড়বো সেটা হইতেছে আমাদের এই সনাতন সংজ্ঞা এবং হেনরির চাপের সূত্রের কিছু বেসিক, এবং আমাদের আগের যে থিওরি হাইড্রেশন এবং তোমার হলো কি যে লেটিস এনথালপি নিয়ে আমাদের হলো কি কিছু কথাবার্তা আর কি। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে থিওরিটা যদি একটু বলি, যে লেটিস এবং হাইড্রেশন এনথালপি কি। আচ্ছা, এইগুলোর সংজ্ঞাগুলো অনেক ডিটেলসে থাকে, যে এই স্টেট থেকে এই ঘটবে। ঠিক আছে? আমরা মূলত একটু থিমটা বুঝা তোমার হলো কি জাস্ট কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে এইভাবেই হলো পড়বো আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে হলো দুইটা টার্ম, একটা হলো হাইড্রেশন এনথালপি এবং হলো তোমার কি লেটিস এনথালপি। তাহলে হাইড্রেশন এনথালপিটা যদি আমরা ফার্স্টে বলতে চাই, তাহলে এইটা ধরো আমরা একদম সিম্পলি এইভাবে বলতে পারি যে একটা আয়নিক যৌগ আমার যখন কি হয় পানিতে হলো দ্রবীভূত হয়, তখন তোমার কি হয়, তার যে অ্যানায়ন ক্যাটায়ন আছে সেগুলো হলো কি হয় বিশ্লেষিত হয়। তাহলে ওই অ্যানায়নগুলো আমাদের হলো কি যে হাইড্রোজেন যে প্লাস থাকে পানির মধ্যে পজিটিভ পার্ট, সেটার সাথে হলো কি হয় আকর্ষিত হয়, এবং যে ক্যাটায়নগুলো থাকে সেগুলো হলো কি যে পানির যে অক্সিজেনে নেগেটিভ থাকে ওইটার দিকে কি হয় আকৃষ্ট হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট কথা হলো যে আমার কি আয়নিক যৌগের অ্যানায়ন এবং ক্যাটায়ন পানির পজিটিভ এবং নেগেটিভের দ্বারা আকৃষ্ট হয়ে আমার কি হয় বিশ্লেষিত হয় এবং তোমার কি দ্রবীভূত হয়। তাহলে এটা যদি আমরা ধরো একটা চিত্রের মধ্যে একটু বলি আর কি। ঠিক আছে? তাহলে সোডিয়াম প্লাস এবং এই যে ক্লোরিন মাইনাস, এই দুইটা যে অ্যানায়ন থাকে, এই অ্যানায়নগুলা পানিতে দ্রবীভূত হওয়ার সময় হলো তোমার কি হয় পানির পজিটিভ এবং নেগেটিভের সাথে তাদের মধ্যে একটা বন্ডিং হলো ক্রিয়েট হয়। ঠিক আছে? তাহলে আমরা মূলত জানি যেই জায়গার মধ্যে বন্ডিং ক্রিয়েট হয় সেই জায়গার মধ্যে কি হয় একটা এনার্জি হলো রিলিজ হয়। ঠিক আছে? বন্ডিং ক্রিয়েশন হওয়া মানে হলো যে আমার কি স্থিতিশীলতা হলো বাড়া, শক্তি পরিমাণ কি করবে নির্গত করবে। তাহলে আমাদের একটা অ্যানায়ন ক্যাটায়ন দ্রবীভূত হওয়া মানে হলো তার চতুর্দিকে আমার কি থাকবে পানির অণুগুলা হলো থাকবে। তাহলে একটা তোমার আয়নিক যৌগের অ্যানায়ন এবং ক্যাটায়নের যে পোর্শন দুইটা থাকে তাদের সাথে পানির অণুগুলা যখন আইসা কি হয় আমার যুক্ত হয়, তখন তাদের মধ্যে যে একটা আকর্ষণ বলের কারণে একটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটার কারণে যেই এনার্জিটা নির্গত হয় সেটাই আমরা কি বলবো হাইড্রেশন এনার্জি হলো বলবো, বা হাইড্রেশন এনথালপি হলো আমরা বলবো। তাহলে আমার এই সোডিয়াম প্লাসের নিকটে আসলে কি আসে অক্সিজেনের মাইনাস প্রান্তগুলো হলো আসে, পানির অক্সিজেন মাইনাস প্রান্ত যেগুলো আছে। তাহলে এই জিনিসগুলো আইসা তোমার কি করে এই Na প্লাসের সাথে হলো তোমার কি একটা আকর্ষণ বল থাকার কারণে এক প্রকার আকর্ষণ বলের মাধ্যমে তার সাথে কি থাকে কানেক্টেড থাকে। ঠিক আছে? তাহলে এইভাবে হলো তোমার কি যে পানির নেগেটিভ অংশগুলো আমার হলো কি ক্যাটায়নের সাথে যে বন্ডিংটা আমার ক্রিয়েট করতেছে এই জায়গায় আকর্ষণ বল, এইখানে তোমার হলো কি হয় একটা শক্তি হলো নির্গত হয়। এবং এই অ্যানায়নগুলো যখন পানিতে দ্রবীভূত হবে তখন আমার কি হবে যে হাইড্রোজেন পজিটিভের সাথে এই নেগেটিভগুলোর হলো তোমার কি একটা আকর্ষণ বলের কারণে একটা বন্ডিং তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই বন্ডিংটাও তৈরি হওয়ার কারণে এখানেও আমার কি হয় শক্তি নির্গত হয়। তাহলে এই এনার্জিটার নামই আসলে আমরা কি দিছি হাইড্রেশন এনথালপি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হাইড্রেশন এনথালপির মেইনলি থিমটা হলো এটাই, যে একটা আয়নিক যৌগের অ্যানায়ন এবং ক্যাটায়ন যখন দ্রবীভূত হয় তখন তাদের সাথে পানির অণুগুলার পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে আমাদের হলো কি যে বন্ডিংটা ক্রিয়েট হয়, বন্ডিং এর জন্য যে শক্তিটা নির্গত হয় তার নামটাই হলো তোমার কি হাইড্রেশন এনথালপি। ঠিক আছে?
আচ্ছা, তাইলে এরপরে আমরা যদি হইলো আমাদের লেটিস এনথালপির থিমটা বলি, তাহলে লেটিস এনথালপির থিমটা আসলে কি রকম? আচ্ছা, লেটিস এনথালপির থিমটা হইতেছে যে লেটিস জিনিসটা আসলে কি আয়নিক যৌগের মধ্যে তোমার কি অ্যানায়ন ক্যাটায়নগুলো অবস্থানের মাধ্যমে তোমার হলো কি যে একটা জালিকা তৈরি করে বা ক্যালাস আকারে তোমার হলো কি একটা গঠন যে তৈরি করে সেটারে আমরা কি বলি যে লেটিস কাঠামো। ঠিক আছে, তাহলে আমাদের কি পজিটিভ নেগেটিভ বা অ্যানায়ন ক্যাটায়নগুলো একটা আরেকটার সাথে পাশাপাশি উপর নিচে অবস্থানের মাধ্যমে যে কাঠামো তৈরি করে সেটারে আমরা লেটিস কাঠামো বলি। এখন কথা হলো যে দুইটা পরমাণু একত্রিত হয়ে বা একাধিক তুমি হলো কি যতগুলা পরমাণুই আমরা ধরো যে একটা আয়নিক যৌগের জন্য আসলে নিব, তারা একত্রিত হয়ে যখন একটা যৌগ তৈরি করবে, তাহলে ওই যৌগ তৈরি করার মুহূর্তে তোমার যে পরিমাণ শক্তি আসলে নির্গত হবে, ধরো একটা সোডিয়াম পরমাণু একটা তোমার কি ক্লোরিন পরমাণু, তাদের সোডিয়াম প্লাস আয়ন এবং কি ক্লোরিন মাইনাস আয়ন এই দুইটা যখন একসাথে আসবে তখনই তো তারা আসলে কি NaCl একটা অণু হলো তৈরি করবে। তাহলে এই একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা পরস্পর যুক্ত হয়ে যখন তোমার কি একটা লেটিস কাঠামো তৈরি করে, ওই মোমেন্টে তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হওয়ার কারণে যে শক্তিটা নির্গত হয় তারে আমরা কি বলবো? লেটিস এনথালপি বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এইখানে কথা হলো যে সোডিয়াম প্লাস এবং হলো তোমার কি Cl মাইনাস যে অ্যানায়ন ক্যাটায়ন তারা একজন আরেকজনের সাথে তোমার হলো কি যুক্ত হয়ে যখন কি তৈরি করবে একটা লেটিস কাঠামো তৈরি করবে, তখন আমাদের হলো কি এর মধ্যে থেকে যেই শক্তিটা নির্গত হবে। মোট কথা হলো যে অ্যানায়ন ক্যাটায়ন তোমার হলো কি আয়নিক যৌগ তৈরি করার সময় যে শক্তিটা নির্গত করবে ওই শক্তিটার নামই আমরা আসলে কি দিছি? লেটিস এনথালপি দিছি আর কি। মানে বন্ডিং যেখানেই তৈরি হবে সেইখানেই তোমার হলো কি যে শক্তি নির্গত হবে। তাহলে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস অ্যানায়ন ক্যাটায়ন যখনই আমার কি করবে যুক্ত হবে একজনের সাথে আরেকজন এবং আমার কি যে একটা লেটিস তৈরি করবে, তখনই আমরা জিনিসটারে হলো যে শক্তিটা নির্গত হবে তাকে আমরা কি বলবো? লেটিস এনথালপি বলবো। ঠিক আছে, তাহলে এইটা হলো ধরো যে আমার এই দুইটা ঘটনার হলো সামারি। তাহলে মোট কথা হলো অ্যানায়ন ক্যাটায়ন একসাথে করতে আমার যে পরিমাণ শক্তিটা নির্গত হয়েছে সেটাই হলো তোমার কি লেটিস এনথালপি। আর হাইড্রেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অ্যানায়ন ক্যাটায়নগুলো পানির পজিটিভ নেগেটিভের সাথে আমার কি বন্ডিং করলে যেই শক্তি নির্গত করবে সেটা হলো কি আমার হাইড্রেশন এনথালপি। আচ্ছা, এটা আমাদের কিছু স্টেট নিয়ে কথাবার্তা আছে যে গ্যাসীয় অবস্থা হ্যানতেন, এগুলো আমরা একটু পরে আসতেছি। আমরা মেইনলি হলো একটু থিমটা যদি আগে একটু বলি। আচ্ছা, তাহলে এখন হলো যে আমাদের দ্রবণীয়তার যে শর্ত, তাহলে দ্রবণীয়তার শর্তটা আসলে কি রকম? দেখো আমাদের সোডিয়ামের প্লাস মাইনাস মানে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস আর হলো কি ক্লোরিন মাইনাস যুক্ত করে আমার NaCl বানাইতে যেই শক্তিটা নির্গত হয় সেটা আমি কি বলছিলাম? লেটিস শক্তি বলছিলাম। তাহলে তোমার কি NaCl রে ভাইঙা আমার হইলো কি Na প্লাস আর Cl মাইনাস বানাইতে কি তার ধরো যে বিপরীত শক্তিটা লাগবে। মানে মোট কথা হলো NaCl রে ভাইঙা আমি যদি Na প্লাস Cl মাইনাস বানাই তাহলে আমার কি 10 জুল শক্তি হলো প্রয়োজন। মানে এরা তোমার হলো কি ধরো যোগ হলে যদি 10 জুল শক্তি নির্গত হয়, তাহলে NaCl রে ভাইঙা আমার কি Na প্লাস Cl মাইনাস বানাইতে আমার কি করতে হবে? 10 জুল শক্তি হলো দেওয়া লাগবে। তাহলে আমাদের দ্রবণীয়তার শর্তটা হলো এরকম। দেখো আমি যদি একটা NaCl এর ক্যালাস অণু পানির মধ্যে হইলো দেই, তাইলে এখন সে কখন দ্রবীভূত হবে? যখন এই দুইটা আমার কি করবে Na প্লাস এবং Cl মাইনাস আকারে কি আয়নিত হয়ে পানির মধ্যে কি হবে আলাদা আলাদাভাবে থাকবে। তাহলে এই NaCl রে তুমি এই দুইটা ভাগে আলাদা করতে তোমার হলো কি পরিমাণ শক্তির আসলে দরকার? লেটিস পরিমাণ শক্তির দরকার। মানে লেটিস শক্তির আর মানে বিপরীত ভ্যালু আর কি। ঠিক আছে, মোট কথা হলো ধরো NaCl ভাইঙা আমার হইলো কি যে Na প্লাস Cl মাইনাস করতে যে শক্তিটা লাগবে এই শক্তিটা হলো কি যে ওই লেটিস শক্তির মানেরই সমান আর কি, যে এই জায়গায় নির্গত হয় এই জায়গায় কি আমার প্রয়োজন হয়। তাহলে মোট কথা হলো কি যে NaCl থেকে Na প্লাস এবং Cl মাইনাস বানাইতে আমার কি পরিমাণ শক্তি দরকার? লেটিস এনথালপির মানের সমানের শক্তি দরকার। এবং এই যে Na প্লাস এবং Cl মাইনাস তারা যখন পানির সাথে দ্রবীভূত হবে তখন এই জায়গার অক্সিজেনের সাথে এবং এইটার হলো কি তোমার হাইড্রোজেনের সাথে আমাদের হলো কি যখন বন্ডিংটা হয় তখন আমার যেই শক্তিটা নির্গত হয়, তাহলে ওইটা হলো তোমার কি হাইড্রেশন ছিল। তাহলে দেখো পানির অণুর সাথে তাদের বন্ডিং এর কারণে একটা শক্তি নির্গত হইতেছে
এবং NaCl রে ভাঙায় তোমার কি Na প্লাস এবং Cl মাইনাস আয়নে রাখতে একটা শক্তির কি হইতেছে, প্রয়োজন হইতেছে। তাহলে এই এদের মাধ্যমে মানে বন্ডিং এ হাইড্রেশন এনার্জি তোমার যেটা উৎপন্ন হইলো, এই বন্ডিং এ উৎপন্ন এনার্জির পরিমাণ তোমার এই NaCl ভাঙতে যে শক্তিটা লাগবে তার চেয়ে যদি বেশি হয়, তাইলেই তো আমার আসলে কি NaClটা ভাঙা কি করতে পারবে, দ্রবণে দ্রবণীয় হইতে পারবে। মানে ধর হাইড্রেশন এনথালপি যদি হয় 10 জুল, দ্যাটস মিন কি আমার 10 জুল শক্তি নির্গত হইলো। এন্ড NaCl ভাঙা যদি আমার কি Na প্লাস Cl মাইনাস তোমার করতে 5 জুল শক্তি লাগে, তাহলে আমার কি 10 জুল হাইড্রেশন শক্তির 5 জুল আমার হলো কি তাদের মানে ভাঙার জন্য খরচ হয়ে যাবে, বাকি 5 জুল তোমার হলো কি ধরো অবশিষ্ট থাকলো। তাহলে মোট কথা হলো যে লেটিস শক্তি যেটা আছে মানে তারা ভাঙতে যে পরিমাণ শক্তিটা লাগবে সেটারই যদি আমরা লেটিসের টার্ম দিয়ে আর কি বুঝাইতে চাই, তাহলে লেটিস এনথালপি থেকে হাইড্রেশন এনথালপির ভ্যালু যদি বড় হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে হাইড্রেশন এনথালপির কারণে উৎপন্ন তাপ শক্তি সেটা হলো কি এই সোডিয়াম ক্লোরাইডের ভাঙায়া সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস করতে যে শক্তির প্রয়োজন তার চাইতে যদি কি হয় বড় হয়, তাইলে আমার জিনিসটা আসলে কি হবে, দ্রবণে তোমার কি হবে, দ্রবীভূত হবে। ঠিক আছে, তাহলে আমাদের দ্রবণীয়তার নরমালি শর্তটা আমরা জেনারেল ভাবে এইভাবে বইয়ে বলি যে আমার হাইড্রেশন এনথালপির ভ্যালু তোমার হলো কি গ্রেটার দেন কি হইতে হবে, লেটিস হইতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার ধরো যে একটা বেসিক থিম আর কি। আচ্ছা, তাহলে এখন কথা হলো তোমার হাইড্রেশন এনথালপি একটু বেশি হইলো, লেটিস এনথালপির ভ্যালু একটু কম আছে, তাহলে তোমার এটা দ্রবণীয় হওয়ার সময় হাইড্রেশন এনার্জি যেটা নির্গত করবে ধরো যে ওই শক্তি দিয়ে সে আসলে কি ইজিলি ভাঙতে পারবে। যদি হাইড্রেশন এনার্জি হয় ধরো যে তোমার কম, লেটিস এনথালপি বেশি, তাহলে দ্রবণীয় হওয়ার পথে সে যেই পরিমাণ এনার্জি তৈরি করবে হাইড্রেশন, ওই পরিমাণ এনার্জি দিয়ে আসলে কি সে এটা ভাঙতে পারবে না, তাহলে সে কি হবে না, দ্রবণীয় হবে না। তখন তোমার আসলে কি দ্রবণীয় করতে আরো কি করতে হবে, এক্সট্রা কিছু এনার্জি দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে যেই ঘটনায় হাইড্রেশন এনথালপির মান লেটিস এনথালপির চাইতে কি আমার বেশি, তাহলে ওই ঘটনায় দ্রবণীয়তাটা আসলে তোমার কি হবে, একটা তাপ উৎপাদী প্রসেস হবে। ঠিক আছে, আর যখন হলো তোমার কি যে হাইড্রেশনের ভ্যালু তোমার লেস দেন হলো লেটিস, তখন তো আসলে নর্মালি কি হওয়ার কথা না, দ্রবণীয় হওয়ারই কথা না। তাহলে তখন আমার আসলে কি করতে হয়, এক্সট্রা হিট দিয়ে এই হাইড্রেশন এনথালপির যে এনার্জি সেইটা প্লাস হলো তোমার হিট দেওয়া এনার্জি, দুইটা মিলায় আমার কি এই লেটিসটা হলো ক্রস করাইতে হয়। তাহলে ওই ঘটনায় কি দ্রবণীয় করাইতে তোমার শক্তি হলো আরো দেওয়া লাগছে, তাহলে এই ঘটনারে তখন আমরা বলি হলো তোমার কি যে একটা তাপহারী প্রক্রিয়া। বুঝাইতে পারছি? এবং এদের দুই এনার্জির যে ডিফারেন্স ওইটাই আসলে আমার কি একটা দ্রবণ বিক্রিয়ার জন্য তোমার কি বিক্রিয়ার যে এনথালপি আমরা বলি, যে ওই বিক্রিয়াটা ঘটলে বা ওই দ্রবণটা তোমার দ্রবীভূত হইলে বা ওই লবণটা দ্রবীভূত হইলে কতটুক তাপ শক্তির আদান প্রদান হবে। তাহলে আমার হাইড্রেশন যদি গ্রেটার দেন লেটিস শক্তি হয়, তাহলে নর্মালি সে একটা নর্মালভাবেই দ্রবণীয় হবে এবং সেটা একটা তাপ উৎপাদীর ঘটনাই হবে। যদি লেস দেন হয়, তুমি যদি এক্সট্রা হিট না দাও তাহলে সে আসলে দ্রবণীয় হবে না, আর তুমি যদি হিট দাও তাহলে সে দ্রবণীয় হবে। তখন প্রসেসটা আমরা বলবো কি যে একটা তাপহারী প্রসেস। ঠিক আছে, এই কারণে কিছু কিছু লবণ দেখবা যে হলো কি যে ঠান্ডা পানিতে দ্রবণীয় হয় না কিন্তু গরম পানিতে দ্রবণীয় হয়, তাহলে গরম পানিতে সে একটু হিট পায়, তাহলে ওই অনুসারে সে আসলে কি হইতে পারে, দ্রবণীয় হইতে পারে। ঠিক আছে, তাহলে এইটা ধরো যে আমাদের মোটামুটি একটা কি ওই জেনারেল থিম আর কি, যে আমাদের হাইড্রেশন হলো যে দ্রবণীয় হওয়ার সময় যে এনার্জিটা নির্গত করে সেটা, এবং লেটিসটা হলো যে একটা পরমাণু গঠিত হওয়ার সময় যে শক্তি নির্গত করে সেটা। এবং লেটিসের আমি যদি বিপরীত থিম দিয়ে বলি যে যেই পরিমাণ লেটিস শক্তি নির্গত হয় ওই পরিমাণ শক্তি দিলেই ওই আয়নটা ভাঙা যায়। তাহলে এটার মানে কনসেপ্টটা এরকম যে পানিতে দিলে পানির সাথে যে হাইড্রেশন এনথালপিটা তৈরি হবে ওই এনথালপির যে এনার্জি সেটা দিয়ে আমার আসলে কি তাদের লেটিসগুলো ভাঙবে এবং কি হবে, দ্রবীভূত হবে। তাহলে আমাদের লেটিসের ভ্যালুর চাইতে যদি হাইড্রেশন বেশি হয় তাহলে ওইটা আসলে কি আমার দ্রবণীয়তার জন্য মানে পারফেক্ট একটা অবস্থা আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো তোমার ধরো যে এখানে ছোটোখাটো কথাবার্তা। আচ্ছা, আমরা এখন হলো আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্মে একটু যাব, যে দ্রাব্যতার হলো তোমার কি সনাতন সংজ্ঞা এবং হলো তোমার কি আধুনিক সংজ্ঞা। সনাতন সংজ্ঞা বলতে আসলে কোনো টাইটেল দেয় নাই, হাজারের বইয়ে আধুনিক সংজ্ঞার কিছু মানে ভাষা বলছে, তো এটা ছাড়া আরও একটা সংজ্ঞা হলো বইগুলাতে থাকে, তাই ওইটার নাম আমরা আসলে দিছি হলো কি যে সনাতন সংজ্ঞা। এবং হেনরির চাপ সূত্র হইতেছে তোমার হলো কি যে একটা গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা টপিক নিয়ে কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ফার্স্টে সনাতন সংজ্ঞার কিছু জিনিসপত্র একটু দেখি, পরে আধুনিক সংজ্ঞার জিনিসগুলো দেখব। আচ্ছা, তাহলে এই সনাতন সংজ্ঞাটা হইলো যে
প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট হলো যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে ওইটারে আমরা কি বলতেছি, দ্রাব্যতা বলতেছি আমাদের সনাতন সংজ্ঞা অনুযায়ী। তাহলে এটা যদি একটা ফর্মুলা আমরা আসলে বের করি তাহলে জিনিসটা হলো কি রকম। আচ্ছা, তাহলে আমরা ধরো একটা ঘটনা যদি এখানে সাজাই যে আমার টোটাল একটা দ্রবণ, এই দ্রবণের ভর হইলো তোমার কি ক্যাপিটাল এম গ্রাম এবং দ্রব আছে তোমার কি স্মল এম গ্রাম। তাহলে আমাদের দ্রাবক হইলো তোমার কতটুক, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এত গ্রাম, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার কি মানে সর্বোচ্চ পরিমাণ দ্রব এখানে কি আছে, দ্রবীভূত আছে। সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত যদি থাকে তাহলে আমরা ওই ঘটনার আসলে কি বলি, যে সম্পৃক্ত অবস্থা বলি। যে সর্বোচ্চ পরিমাণ দ্রব যখন আমার কি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত এগুলো নিয়ে পরে আবার আলোচনায় আসবো। তাহলে মোটামুটি হলো যে এম পরিমাণ দ্রবণে আমার কি সর্বোচ্চ পরিমাণ দ্রব স্মল এম গ্রাম দ্রবীভূত করা হয়েছে এবং দ্রাবকের পরিমাণ তাহলে কত, ক্যাপিটাল এম মাইনাস হলো কি আমার স্মল এম গ্রাম, ঠিক আছে। তাহলে এটা যেহেতু কোন অবস্থায় আসলে দ্রাব্যতাটা বের করব, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত অবস্থায় বের করব। তাহলে সর্বোচ্চ যেই পরিমাণ দ্রবীভূত হইতে পারে এর চাইতে বেশি দ্রবীভূত করতে চাইলে ওটা কি হবে, যে তলানি পড়ে যাবে, দ্রবীভূত আর হবে না। আবার এর চাইতে কম পরিমাণ দেওয়া মানে হলো যে তুমি আরো দ্রবণ আসলে লবণ দিতে পারবা, দিলে ওটা দ্রবীভূত হবে। তাহলে আমি দিতে দিতে যেই ম্যাক্স পরিমাণ দিতে পারবো, এর বেশি দিলে তোমার হলো কি তলানি পড়ে যাবে। ওই ম্যাক্স পরিমাণ পয়েন্টারে আমরা কি বলি, যে সম্পৃক্ত অবস্থা। তাহলে সম্পৃক্ত অবস্থার ডাটাগুলো হলো কি আমার এটা, যে দ্রবণের ভর হলো এম, দ্রবের ভর স্মল এম, দ্রাবক হলো কি ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম। তাহলে এখানে আমরা ওই কিকে আসলে কি বলতে পারি, যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে তোমার দ্রব আছে হলো কতটুকু, স্মল এম। তাহলে 1 গ্রামে আমার কতটুকু, ক্যাপিটাল এম সরি স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু তোমার 100 গ্রাম দ্রাবকে 100 এম ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম। তাহলে এইটা হলো আমাদের এখন অঙ্ক করার ফর্মুলা, যে আমাদের এই জিনিসটারে আমরা দ্রাব্যতা বলবো এস 100 এম ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের অঙ্কের জন্য কি ম্যাথ, এবং এটা কোন অবস্থার জন্য আসলে, তাহলে এটা হলো ওই সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত অবস্থা বা আমার কি সম্পৃক্ত অবস্থা, ওই মোমেন্টেই আমরা শুধুমাত্র এই সূত্রটা দিতে পারবো, অন্য কোনো মোমেন্টের জন্য সূত্র আমরা এটা দিতে পারবো না। কারণ দ্রাব্যতা বলতে আমরা আসলে কি ওই সম্পৃক্ত অবস্থার মোমেন্টের পরিমাণটা আসলে বুঝবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ইউনিট আমরা আসলে কি বলতে পারি, সংজ্ঞা অনুযায়ী ইউনিট বলতে পারি যে এত গ্রাম দ্রব পার 100 গ্রাম আমার কি দ্রাবক। অথবা তুমি যদি ফর্মুলার দিকে তাকাও, উপরেরটাও গ্রাম নিচেরটাও গ্রাম, কোনো কি নাই, একক নাই, ঠিক আছে। তাহলে এর জন্য দুইটা কথাই আসলে ঠিক, যে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক অথবা তোমার হইলো কি নাই, একক নেই, ঠিক আছে। তাহলে এই দুইটা টার্ম হলো আমাদের কি লাগবে, এই হলো কথাবার্তা। আচ্ছা, এরপরে আমরা হলো আচ্ছা একটা ম্যাথ আছে, ম্যাথের আগে আমরা আসলে আগে একটু ওই সম্পৃক্ত অসম্পৃক্তটার থিম একটু পড়ে নেই। সেটা হলো যে আমাদের দ্রবণ, আমরা হলো দ্রব কতটুক দ্রবীভূত আছে তার উপর ভিত্তি করে 3টা ভাগে হলো ভাগ করি। এই 3টা ভাগ হইতেছে আমার কি অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অতিপৃক্ত, ঠিক আছে। তাহলে এইটার কনসেপ্টটা হলো এরকম
যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এখানে আছে, তুমি তার মধ্যে ধরো যে দ্রব ঢালতেছো, তাহলে ঢালতে ঢালতে তুমি দেখবা যে একটা সর্বোচ্চ পরিমাণ দ্রব হলো তার মধ্যে দেওয়া যায়, এর চাইতে বেশি দিলে সে কি করবে, নিচে আমার কি করবে, অধক্ষেপ হলো পড়ে যাবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ দেওয়ার মোমেন্টটা তুমি যদি সেই পরিমাণে হলো দিয়ে রাখো, তাহলে যেই অবস্থাটা হয় সেটা হলো কি আমার এই সম্পৃক্ত অবস্থা। তার মানে সম্পৃক্তটা হলো যে সর্বোচ্চ পরিমাণ দ্রব থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর অসম্পৃক্ত হলো তোমার কি সর্বোচ্চ অপেক্ষা আমার কি থাকবে, কম থাকবে। এবং অতিপৃক্ত মোমেন্টটা হলো যে সর্বোচ্চ অপেক্ষা আমার কি থাকবে, এখন বেশি থাকবে। কারণ বেশি থাকা তো আসলে সম্ভব না। তার মানে কোনো ঘটনায় যদি আমি দেখি যে জিনিসটা কি হয়েছে, অতিপৃক্ত দ্রবণ হয়েছে, তখন তার রেজাল্ট হিসাবে আমরা বলবো যে ওটা আসলে কি হবে, অধক্ষেপণ ঘটনা ঘটবে। ঠিক আছে, তার মানে অতিপৃক্ত আসলে তোমার হলো কি যে একটা ক্ষণস্থায়ী মোমেন্ট, যখনই কোনো একটা দ্রবণ অতিপৃক্ত হয়ে যাবে তখনই আমার কি করবে, জিনিসটাতে অধক্ষেপ হলো ঘটবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এখানে কথাবার্তা। আচ্ছা, এখানে আমরা একটা ছোট সিম্পল ম্যাথ করি, পরে আমাদের একটা ভালো ম্যাথ আছে। তাহলে ছোট সিম্পল ম্যাথ ধরো যে জাস্ট সূত্রটা বোঝার জন্য যদি আমি বলি যে 50 গ্রাম, আচ্ছা 50 ml বলি, 50 ml পানিতে আচ্ছা এর সম্পৃক্ত অবস্থা আমরা বলে দিই, তাহলে তোমার দ্রাব্যতার ভ্যালু হইলো কত। তাহলে এখন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এখানে যা আছে সবই হলো কি ভরের ডাটা। তাহলে আমাদের যত আয়তন ডাটা থাকবে সবগুলোরই কি আমার ভরে হলো কনভার্ট করতে হবে। তাহলে 50 ml পানির ভর আসলে তোমার কত, সরি 500 ml পানির ভর হলো 500 গ্রাম। তাহলে তোমার হলো কি নিচের যেই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই পুরাটাই তো আমার কি ছিল, দ্রাবক ছিল না। তাহলে আমি নিচে পুরা অংশেই আসলে কি 500 বসাই দিতে পারি, পরে উপরে 100 ইন্টু স্মল এম এর মান হলো তোমার কত, 30। তাহলে এই জায়গার যে ভ্যালু আসবে এটাই হলো তোমার কি দ্রাব্যতার হলো ভ্যালু, ধরো যে 6। তাহলে 6 হয় একক ছাড়া লিখতে হবে, অথবা আমার বলতে হবে 6 গ্রাম পার 100 গ্রাম H2O। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি এখানে কথাবার্তা। আচ্ছা, এখন আমাদের হইলো আরেকটা ছোট কনসেপ্ট, সেটা হইতেছে যে একটা অসম্পৃক্ত দ্রবণকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি। আরেকটা ঘটনা হইতেছে যে একটা অতিপৃক্ত দ্রবণকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো হলো কথা, এইগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু ম্যাথ থাকবে। তাহলে অসম্পৃক্ত মানে হলো তোমার কি যে দ্রবের পরিমাণ দ্রাবকের তুলনায় কি আছে, কম আছে। তাহলে একটা নির্দিষ্ট দ্রাবকে দ্রবের পরিমাণ আছে হলো কি কম। তাহলে তুমি যদি সম্পৃক্ত বানাইতে চাও, তাহলে তার একদম বেসিক একটা পয়েন্ট হলো কি যে তার মধ্যে আমি কি করতে পারি, যে দ্রব যোগ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আরেকটা পয়েন্ট আমি কি বলতে পারি, দেখো তো, ধরো জিনিসটা হলো যে দ্রাবকের তুলনায় আমার কি আছে, দ্রব কম আছে। তাহলে আমার হলো কি যে দ্রব আমি অ্যাড না করে যদি কিছু দ্রাবক হলো আমি কি সরাই দিতে পারি, বা হিট দিয়ে কোনো পানি আমি বাষ্প করে দিতে পারি, তাহলে আমার কি হবে, আবার ওটা সম্পৃক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে তখন আমরা এটার আবার বলতে পারি যে দ্রাবক যদি আমি কি করি, অপসারণ করি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইভাবে করতে পারি। আরেকটা পয়েন্ট হইতেছে যে তাপমাত্রার পরিবর্তন, মানে তাপমাত্রা কম বেশি করলে দ্রাব্যতার ভ্যালু হইলো তোমার কি কম বেশি হয়। তাহলে তোমার যেই দ্রবণটা বর্তমানে অসম্পৃক্ত আছে ওইটা হয়তো তোমার কি তাপমাত্রা একটু বাড়াইলে অথবা কমাইলে কি একটা সম্পৃক্ত মোমেন্টে হলো কি চলে যেতে পারে, কারণ তাপমাত্রা পরিবর্তন করলে ওই দ্রাবকের কি দ্রবীভূত করার ক্ষমতা কি হয়, বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো অতিপৃক্ত থেকে সম্পৃক্ত। তাহলে অতিপৃক্ত হইলে আমার কি হয়, যে প্রয়োজনের তুলনায় বেশি দ্রবীভূত করা আছে, তাহলে এইখানে আমার কি অটোমেটিক অধক্ষেপ পড়বে এবং দ্রবণটা কোন অবস্থায় চলে যাবে, সম্পৃক্ত অবস্থায় চলবে। অধক্ষেপ বা হলো তোমার কি যে দ্রব অপসারণ, মানে অধক্ষেপটা যদি আমরা অপসারণের মতো চিন্তা করি,
আরেকটা হলো ধরো যে তুমি এখন অদক্ষেপ পড়তে দিতে চাইতেছো না, যতটুক দ্রাবক আছে তার তুলনায় আমার কি যে বেশি পরিমাণ দ্রব আছে, তাহলে ওই পরিমাণ দ্রবই যদি আমি রাখতে চাই তাহলে আমার আসলে কি করতে হবে, আরো পরিমাণ কি দ্রাবক হলো অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আরেকটা প্রসেস হলো যে দ্রাবক যোগ করা। ঠিক আছে, আর লাস্ট একটা হলো তাপমাত্রার পরিবর্তন, যে যেই তাপমাত্রায় সে অতিপৃক্ত আছে, তাহলে আমি যদি তাপমাত্রা চেঞ্জ করে দেই তাহলে ওই অতিপৃক্তর মোমেন্টারে আমি কি করতে পারবো, সম্পৃক্ত অবস্থায় হলো নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের হলো এই যে দ্রব যোগ করা এবং কি আমার অপসারণ করা বা অদক্ষেপের পরিমাণ, এইগুলা নিয়ে হলো ছোটখাটো কিছু হলো কি ম্যাথ থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ যদি একটু দেখি তাহলে আমাদের কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে হলো আমাদের কি ফার্স্টে হলো একটা মানে ক্যালাসিতর ঘটনা, এবং পরে আমাদের হইলো কি আরেকটা ঘটনা হলো তার বিপরীত কতটুকু হলো আমার যোগ করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে একটা একটা যদি দেখি, তাহলে এইখানে ডাটাতে আমার বলা আছে যে 25 ডিগ্রি এবং 35 ডিগ্রি এই দুইটা মোমেন্টে দ্রাব্যতা হলো 40 এবং তোমার হলো কি যে 60। তার মানে 25 ডিগ্রিতে তোমার কি প্রতি 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম থাকতে পারবে, এবং আমার কি 35 ডিগ্রিতে প্রতি 100 গ্রামে হলো কি আমার 60 গ্রাম থাকতে পারবে। এবং এই 35 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রামের একটা কি আছে, সম্পৃক্ত দ্রবণ আছে। তাহলে তারে যদি আমি 25 ডিগ্রি তাপমাত্রায় শীতল করি তাহলে আমার কি কত গ্রাম দ্রব কি হবে, ক্যালাসিত হবে। ঠিক আছে, তাহলে ধর আমি ডাটাটা আবার একটু যদি এখানে একদম সামারি আকারে লিখি, যে 25 ডিগ্রিতে হইল 40 আর 35 ডিগ্রিতে হইল কত 60। তাহলে এখন তুমি দেখো, ধরো 35 ডিগ্রিতে একটা কি আছে, সম্পৃক্ত দ্রবণ আছে, এবং এটা কয় গ্রামের, 100 গ্রামের। তার মানে তোমার কি যতটুকু দ্রাবক আছে তার সাথে একদম তোমার কি কানায় কানায় পূর্ণ অবস্থায় কি দ্রব আছে। এখন তুমি যখন এই টেম্পারেচারে কি করলা, 25 ডিগ্রিতে নামায় আনলা, তাহলে 25 ডিগ্রিতে যেহেতু দ্রাব্যতার ভ্যালু হইলো কম, তার মানে কি ওই পরিমাণ দ্রাবকে আগে যতটুকু দ্রব দ্রবীভূত ছিল এখন বর্তমানে হলো কি আর অতটুকু দ্রবীভূত সে করতে পারবে না। তাহলে 35 ডিগ্রিতে যেটা সম্পৃক্ত ছিল, 25 ডিগ্রিতে যেহেতু দ্রাব্যতার ভ্যালু কম, তাহলে ওই ঘটনা আসলে কি হয়ে গেছে, 25 ডিগ্রিতে আমার কি এই 100 গ্রাম দ্রবণটা একটা অতিপৃক্ত ঘটনা হয়ে গেছে না। বুঝতে পারছো কি জিনিসটা, যে 35 ডিগ্রিতে আমি ধরলাম তোমার হলো কি সাপোজ যে 80 গ্রাম পানির মধ্যে 20 গ্রাম দ্রব ছিল, এবং এটাই কি একদম সম্পৃক্ত অবস্থা, এর চাইতে বেশি দ্রবীভূত করা যায় না। 35 ডিগ্রিতে ধরো 80 গ্রাম পানির মধ্যে 10 গ্রাম সর্বোচ্চ থাকতে পারে, 20 গ্রাম হলো থাকতে পারবে না। তাহলে এখন তুমি 100 গ্রামের দ্রবণ রে হঠাৎ করে যখন 25-এ নিয়ে আসবা, তখন 80 গ্রাম পানির মধ্যে হলো কি সর্বোচ্চ 10 থাকতে পারবে, কিন্তু দিয়ে রাখছো কত 20, তাহলে এটা তার জন্য একটা কি অতিরিক্ত অবস্থা না। তার মানে উচ্চ তাপমাত্রায় কোনো একটা জিনিস যদি সম্পৃক্ত থাকে, তাপমাত্রা কমাইলে যদি দ্রাব্যতা হ্রাস পায়, তাহলে তাপমাত্রা কমাইলে ওই সম্পৃক্ত দ্রবণটা কোন পরিমাণ দ্রবণে আসলে পরিণত হয়, অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়। তাহলে এখন আমরা কি জানি, অদক্ষেপ পড়বে। তাহলে এখন এই অদক্ষেপের পরিমাণটাই তোমার আসলে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাইলে এখন আমার আসলে কি জানতে হবে, যে অদক্ষেপ যেহেতু পড়বে, তাহলে এই যে পুরা ঘটনায় অদক্ষেপ মানে পড়লো, তাহলে দ্রব কিছু পরিমাণ হ্রাস পাবে। তাহলে কোন জিনিসটা আসলে সেম আছে আগে পরে বা 25 ডিগ্রি 35 ডিগ্রিতে সেম আছে, হলো আমাদের কি যে দ্রাবক হলো অলওয়েজ সেম এই অঙ্কে, যে 25 ডিগ্রিতেও যত পরিমাণ দ্রাবক থাকবে 35 ডিগ্রিতেও আমার কি ঠিক তত পরিমাণে কি থাকবে, দ্রাবক থাকবে। তাহলে এটা যদি আমরা একটু ফর্মুলা দিয়ে করি তাহলে আমরা আসলে কিভাবে করতে পারি, যে আমাদের ধরো হলো ফার্স্টে ডাটা দেওয়া আছে কোনটাতে 35 ডিগ্রিতে সম্পৃক্ত অবস্থা, তাহলে সম্পৃক্ত অবস্থা পাইলেই কি আমি এস এর ফর্মুলা দিতে পারবো, যে 100 ইন্টু স্মল এম ক্যাপিটাল এম মাইনাস কি স্মল এম। তাহলে আমাদের এস এর ভ্যালু হলো তোমার কত 60, 100 ইন্টু স্মল এম, পুরা দ্রবণ হইলো তোমার কত 100 মাইনাস হইলো কি স্মল এম। এখান থেকে যদি আমি স্মল এম এর মান বের করি,
তাহলে 100 ইন্টু 60 আর নিচে হইলো তোমার কি 160, ঠিক আছে। তাহলে 600/16 করলে আমাদের আসবে হইলো 37.5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের হইলো যে এত গ্রাম দ্রব হইলো আছে, তাহলে আমাদের দ্রাবক হইলো কতটুকু থাকবে, যে আমাদের টোটাল ছিল 100 মাইনাস ধরো 37.5 করলে আমার হলো কি যে 62.5 গ্রাম হলো কি দ্রাবক। তাহলে আমাদের হলো এই 35 ডিগ্রি সেলসিয়াসে আমাদের হলো কি যে যতটুকু দ্রব এবং দ্রাবক ছিল ওই জিনিসগুলো আমরা বের করলাম, যে দ্রাব্যতা 60 আমার এখানে যেহেতু মেইনটেইন হয়েছে সম্পৃক্ত দ্রবণ, তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে আমার কি দ্রব আছে 37.5 গ্রাম, দ্রাবক আছে কি 62.5 গ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হলো আমরা যদি দ্বিতীয় স্টেপটাতে যাই, তাহলে দ্বিতীয় স্টেপটাতে আমার হলো কি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রিতে আমি কি বের করব, যে তার দ্রাব্যতা 40 মেনটেন করার জন্য 62.5 গ্রাম দ্রাবকে কতটুকু পরিমাণ দ্রব আসলে থাকতে পারবে, এর চাইতে বেশি থাকা তো আসলে সম্ভব না, যেহেতু আমরা বলছি আগে পরে কি থাকবে, দ্রাবকই সেম থাকবে, দ্রব অধক্ষেপ করবে। তাহলে এখন আমরা আবার যদি এই ফর্মুলা দেই, তাহলে এই ফর্মুলার মধ্যে আমি আসলে কি বসাবো, যে আমার দরকার যে দ্রাব্যতা এখন আমি 25-এ কত 40-ই রাখবো, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম যেই দ্রাবক, এই দ্রাবক আমার এইটাই যে 62.5, এবং আমি নির্ণয় করব যে এই জায়গায় আমার কতটুকু কি লাগবে স্মল এম পরিমাণ দ্রব হইল দরকার যাতে 40 দ্রাব্যতাটা মেনটেন হয়। তাহলে এই স্মল এম এর মান আমাদের আসবে হলো কি যে 40 ইন্টু 62.5 ভাগ হইলো তোমার 100, তাহলে স্মল এম হইলো 25 গ্রাম। তার মানে এটা দিয়ে বোঝাইতেছে আমার কি যে যতটুকু পরিমাণ দ্রাবক আছে সেখানে হইলো কি যে 25 গ্রাম পরিমাণ দ্রব আমার কি থাকবে, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকতে পারবে। তাহলে বাদ বাকিটুকু আমার কি হবে, অধক্ষিপ্ত হয়ে যাবে না। তাহলে অধক্ষিপ্তর পরিমাণ হইলো 37.5 মাইনাস হইলো কি আমার 25। তাহলে 12.5 গ্রাম আমার কি হবে, অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে এইগুলো অঙ্ক আসলে আমরা এই দুইটা ধাপে করব। প্রথম ধাপে হলো সম্পৃক্ততে যা বলা থাকবে তার সবকিছু বের করে নিয়ে আসব। তারপর হলো তোমার কি যে আমাদের হলো যে যেই পরের ঘটনা বলা থাকবে সেখানে কি দ্রাবকটা সেম রেখে কতটুকু দ্রব আমার কি দরকার সেটা বের করব, তারপর কি আমার ক্যালাসন বা অধক্ষেপের পরিমাণ হলো পেয়ে যাব। এখন এটার বিপরীত একটা অঙ্ক আছে, সেটা হলো কি আবার যে আমার 20 ডিগ্রি এবং 50 ডিগ্রিতে 45 এবং কি 65 আছে, তাহলে 20 ডিগ্রি তাপমাত্রায় 200 গ্রামের একটা কি আছে সম্পৃক্ত দ্রবণ আছে। তাহলে 200 গ্রাম হলো তোমার কি সম্পৃক্ত দ্রবণ, মানে 20 ডিগ্রিতে যতটুকু দ্রবীভূত থাকতে পারে পুরোটাই দ্রবীভূত করা আছে। এরপরে যেটা করছে যে 50 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত করছে, তাহলে দ্রবণটি কি হয়ে যায়, অসম্পৃক্ত হয়ে যায়। আচ্ছা ভাষাটা এটা বইলাই দিছে, না বললেও আমাদের আসলে একটু বুঝে নিতে হবে যে 20 ডিগ্রিতে যেটা সম্পৃক্ত 50 ডিগ্রিতে দ্রাব্যতার মান হলো বেশি, তার মানে 50 ডিগ্রিতে কি আরো বেশি দ্রবীভূত হইতে পারতো। তাহলে 20 ডিগ্রিতে যেটা সম্পৃক্ত আছে ওটা যদি তুমি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে ওটা কি হয়ে যাবে, অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে দ্রবণটি আবার তুমি যদি পুনরায় সম্পৃক্ত করতে চাও তাহলে কি পরিমাণ দ্রব তোমার হলো কি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই নাও আবার কি আগে পরে আমার কি সেম, দ্রাবকের পরিমাণটা সেম, তাহলে ওই পরিমাণ দ্রাবকে আমি কি করব, যে আমার 65 দ্রাব্যতা মেইনটেইন করার জন্য কতটুকু দ্রব দরকার সেটা বের করব, তারপর কি যতটুকু ডিফারেন্স ওটা আমার কি অ্যাড করে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে হলো কি ফার্স্টে আবার কি করতে পারি, যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার ডাটাগুলো বের করতে পারি, যে তার দ্রাব্যতা ইনটু তার দ্রবের পরিমাণ ইনটু দ্রবণ মাইনাস কি দ্রব, তাহলে তার হলো আমার 20 ডিগ্রিতে দ্রাব্যতা হইলো 45, 100 ইন্টু আমার হলো কি স্মল এম, টোটাল দ্রবণ হইলো 200 মাইনাস হইলো কি আমার স্মল এম এর ভ্যালু, তাহলে স্মল এম তোমার হবে গেল কত 45 ইন্টু 200, এইদিকে হলো 145 এম।
আচ্ছা তাহলে এটা আসবে হলো আমাদের 62 পয়েন্ট সামথিং, তারপরে 07 গ্রাম। ঠিক আছে, আর আমরা যদি দ্রাবক বলি তাহলে দ্রাবক হইল 200 মাইনাস 62.07 বা 193। সরি 193 না তো 137। আচ্ছা 137.93 গ্রাম আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আমাদের কাজ হলো তোমার কি, যে 50 ডিগ্রিতে আমার দ্রাব্যতা 65 মেনটেন করার জন্য এই 137.93 গ্রাম তোমার হইলো কি দ্রাবকের জন্য আমার কি কি পরিমাণ দ্রব হইলো দরকার। ঠিক আছে, তাহলে আমরা পরে আবার হইলো একটা সেম ঘটনা ঘটাবো। তাহলে আমার কি দ্রাব্যতা মেনটেন করতে হবে কি 65, 100 ইন্টু কি স্মল এম আমি বের করব, এবং নিচে এই পুরাটা যেটা দ্রাবক ছিল সেটা আমার হলো কি যে 137.93। তাহলে এইখান থেকে আমি হলো কি যে এমটা পাবো সেটা বোঝাবে হলো কি যে আমার এই 50 ডিগ্রিতে দ্রাব্যতা মেনটেন করতে হলে আমার কি কি পরিমাণ হইলো দ্রবের হলো দরকার। তাহলে আমাদের 65 ইন্টু 137.93 ভাগ হইল 100, তাহলে আমার দরকার হইল 89.6545 গ্রাম দ্রব। তাহলে যতটুকু দ্রব বেশি দরকার ওইটাই আমার কি যোগ করতে হবে। মাইনাস আমাদের হলো কি 62.07 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এখানে কথাবার্তা। আচ্ছা এখন আমাদের এই ম্যাথটার একটা শর্টকাট মেথড আছে, সেটা আমরা যদি একটু করি, মানে আমরা ঐকিকের থিমে যদি আসলে একটু করতে চাই, তাহলে আমাদের ডাটাগুলো যদি আমরা একটু মাথায় রাখি, 20-এ হলো তোমার কত 45, 50-এ হলো তোমার কত 65। আচ্ছা তাহলে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াসে হইল 45, 50 ডিগ্রি সেলসিয়াসে হলো 65 দ্রাব্যতা। এখন দ্রবণ আমাদের ছিল হলো কতটুকের 200 গ্রামের দ্রবণ আমি কি করছি 20 থেকে হলো আমি কি 50-এ নিয়ে গেছি, তাহলে আমার কি কতটুকু হলো যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সম্পৃক্ত দ্রবণ হইল 200 গ্রাম দ্রবণ। আচ্ছা তাহলে এখন দেখো এখানে আমরা ঐকিকটা যে করব সেটা হলো এখানে আমাদের সংজ্ঞার যে থিমটা ছিল সেটা হলো ইউজ করব। দেখো তাহলে আমরা যদি ধরি যে এই জায়গার মধ্যে হলো 100 গ্রাম দ্রাবক সংজ্ঞা অনুযায়ী, তাহলে আমি কি বলতে পারি যে 20 ডিগ্রিতে দ্রাব্যতার পরিমাণ হইলো কত 45, তাহলে 100 গ্রাম যদি দ্রাবক থাকে তার মানে দ্রবণটা হইলো কত 145 গ্রাম দ্রবণ, আমি যদি ধরে নিই আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ঘটনাতেই ধরো আমার এই 200 গ্রাম নিয়ে কোনো আলোচনা নাই, তাহলে এই ঘটনাতেই এখন 100 গ্রাম দ্রাবকে 20 ডিগ্রিতে থাকতে পারবে কত 45 গ্রাম দ্রব। এখন তুমি তাপমাত্রা যখন 50 করলা তখন তো এটা কি অসম্পৃক্ত হয়ে গেল, তখন 100 গ্রাম দ্রাবকেই তোমার কত দরকার 45 পরিমাণ দরকার। ঠিক আছে, মানে আমরা তো সংজ্ঞাই পড়ছি যে এই ভ্যালুগুলো আসলে কি বোঝায়, প্রতি 100 গ্রামে যতটুকু দ্রব থাকতে পারে। তাহলে 100 গ্রামেই এখন আসলে থাকতে পারবে হলো কতটুকু 65 গ্রাম। তাহলে আমার আছে হলো 45, তাহলে আমার এটা হলো কি 165 গ্রামের দ্রবণ বানাইতে পারলে এটা কি হবে সম্পৃক্ত হবে। তাহলে এইখানে আমার আসলে অ্যাড করা লাগতেছে হলো কতটুকু আরো 20 গ্রাম পরিমাণ দ্রবণ হইলো, সরি দ্রব হইলো আমার কি অ্যাড করা লাগতেছে না। তার মানে 100 গ্রাম দ্রাবক যদি আমি ধরি বা ইনিশিয়ালি 145 গ্রাম দ্রবণ যদি আমি ধরি, তাহলে তারে যখন আমি কি 50 ডিগ্রিতে নিয়ে আসলাম, ঠিক আছে, তখন হলো আমার 145-এর দ্রবণটারে বানাইতে হবে কত 165 গ্রামের দ্রবণ। তাহলে তখন আমার অ্যাড করা লাগতেছে কত 20 গ্রাম পরিমাণ দ্রব। তাহলে ঐকিকটা যদি এখন আমরা এইভাবে করি যে 145 গ্রাম দ্রবণে যোগ করতে হইতেছে আমার কত 20 গ্রাম দ্রব।
ঠিক আছে। তার মানে জিনিসটা হলো এরকম যে আমাদের 100 গ্রাম ইউনিটটা ধরে নিছি, তাহলে 145 যদি আমার কি দ্রবণটা হয়, তাহলে তারে আমি 50-এ নিয়ে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে আমি কি করব, 20 গ্রাম দ্রব দিব। তাহলে এখন আমার অঙ্কটা হলো কি যে 1 গ্রাম দ্রবণে কতটুকু এবং আমাদের 200 গ্রাম দ্রবণে কতটুকু। তাহলে আমরা এই ভ্যালুটা যদি বের করি তাহলে এটা আমাদের আগের আনসারের সাথে সেম আনসারে আসার উচিত, যে 20 × 200 ভাগ হইল 145। সাতাইশ দশমিক 58 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের আগের আনসার হইলো কত ছিল, ধরো আমরা এটা তো বের করলে 49.65 মাইনাস 62.07, তাহলে এইটাও হলো এই একই 27.58 আসতেছে। ঠিক আছে, তাহলে তোমরা যদি ওই কিকটা একটু ধরতে পারো তাহলে ভালো, আমাদের জায়গাও একটু কম লাগবে। যে আমাদের কি যেই দ্রবণটা ইনিশিয়ালি বলা থাকবে সেটা আমার কি হবে, যে 20 ডিগ্রি সেলসিয়াসে আমার 45, তাহলে 100 গ্রাম দ্রাবক ধরি যদি, তাহলে ইনিশিয়ালি কত 145 গ্রাম দ্রবণ, তাহলে ওই দ্রবণে 20 গ্রাম দিলে সে কি করবে 50-এ হলো সম্পৃক্ত হবে। তাহলে আমার কি 145 থেকে হলো কি 20 গ্রাম যোগ করতে হয়, 1 গ্রাম থেকে এত, 200 থেকে এত। আচ্ছা, এখন সেম মেথডে আমরা যদি আমাদের প্রথমটা করতে চাই একটু শর্টকাটে, তাহলে কি হবে দেখো, এইখানে ডাটাটা ছিল কি উল্টা, যে 25-এ হইলো 25-এ হইলো 40 এবং 35-এ হইলো কত 60। তাহলে দেখো আমরা এইখানে যদি আবার বলি যে 25 ডিগ্রিতে হইলো তোমার কি 40 আর 35 ডিগ্রিতে হইলো কয় গ্রাম, 60 গ্রাম। তাহলে এখন তোমার বলছে হলো আমার কি যে দ্রবণ ছিল আমাদের কতটুকু, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, আমি কি 35 থেকে কই গেছি 25-এ গেছি, 100 গ্রাম দ্রবণ। তাহলে আমরা ধরো যে ফার্স্টে আবার কি এখানে এলো কি 60 যেহেতু, তাহলে ধরে নিলাম কি আমাদের দ্রাবক হইলো 100 গ্রাম, তাহলে দ্রবণ হইলো আমার কত 160 গ্রামের দ্রবণ। 35 ডিগ্রিতে 160 গ্রামের দ্রবণ কি অবস্থা, সম্পৃক্ত অবস্থা, 100 গ্রাম দ্রবণ 100 গ্রাম দ্রাবক আর কি 60 গ্রাম দ্রব মিলায় আমার কত 160 গ্রাম কি দ্রবণ পাইছে। ঠিক আছে, তাহলে এইটারে যদি এখন আমি কি করি 25 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে 25 ডিগ্রিতে তোমার এই 100 গ্রাম দ্রাবকে 60 থাকতে পারতো 35-এ, 25-এ তো থাকতে পারবে কত 40, 60 তো আর থাকতে পারবে না। তাহলে 100 গ্রাম দ্রাবকেই এই জায়গার মধ্যে হলো কি পাবো আমি, 20 গ্রাম হলো তোমার কি করে অদক্ষেপ পড়বে এবং 140 গ্রাম হলো তোমার কি স্টেবল হবে। তাহলে এখান থেকে আমার কি অদক্ষেপ পড়ে যাবে হলো কয় গ্রাম, 20 গ্রাম পরিমাণ। বুঝতে পারছি কি? ঠিক আছে, তাহলে ঘটনা হলো আমি যদি আবার দ্রাবকটারে 100 ধরে নেই, তাহলে আমার কি 35 ডিগ্রিতে সম্পৃক্ত অবস্থা মানে 160 গ্রাম দ্রবণ ছিল, এবং তাকে যখন আমি কি করছি 25 ডিগ্রিতে নিয়ে গেছি, তাহলে 25 ডিগ্রিতে 100 গ্রাম দ্রাবকে থাকতে পারে কত 40 গ্রাম। তার মানে আমার কি এটা হলো কি 140 গ্রামের একটা দ্রবণ হবে। তাহলে 160 গ্রামের দ্রবণ যদি 140 গ্রামের দ্রবণ হয়, তাহলে অদক্ষিপ্ত হয়েছে আমার কতটুকু 20 গ্রাম। তাহলে এইখানে আমি আবার ইউনিটটা লিখতে পারি হলো এককটা লিখতে পারি হলো এইভাবে, একক নিয়মের অঙ্ক। ঠিক আছে, তাহলে 160 গ্রামে তোমার হলো কি অধক্ষিপ্ত হইতেছে। আচ্ছা, ঐকিকের ভাষাগুলো আমরা লিখলাম না, অধক্ষিপ্ত হইতেছে 20 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রবণে অধক্ষিপ্ত হইতেছে 20/160, আর 100 গ্রাম দ্রবণে অধক্ষিপ্ত হইতেছে 20 × 100 বাই হলো তোমার কত 160। তাহলে এটা যদি আমরা আবার বের করি ওই একই ঘটনা। আচ্ছা, এটার আনসার তো আমাদের বের করা আছে, আমরা জাস্ট যদি মিলাই হলো 12.5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের আগের ম্যাথও হলো আমার কি ওই 12.5 আসলে কি আনসার হলো আসছিল। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কথাবার্তা। ঐকিকটা যদি মাথায় থাকে তাহলে তো ভালো, আর নইলে তোমার হলো কি স্ট্যান্ডার্ড নিয়মে প্রথম যে শর্ত দেওয়া থাকবে সেখানে হলো কি দ্রবক সবগুলাই বের করবা। পরের ধাপে হলো কি সেম দ্রাবক রাইখা আমরা কি করব প্রয়োজনীয় দ্রবটা বের করব। ওইটার মান যদি কম আসে তাহলে হলো কি তোমার আরো যোগ করা লাগবে, ওইটার মান যদি বেশি আসে তার মানে তোমার হলো কি উল্টা বললাম, এইখানে হলো আমাদের কি আসছিল
এটা ছিল হলো কি ক্যালাসিতর ঘটনা, তাহলে এইখানে আমার আসবে হলো কম, আগে বেশি ছিল তাহলে কি হবে অধক্ষিপ্ত হবে। আর পরের একটাতে ছিল হলো তোমার যে আমাদের দ্রব আগে ছিল হলো তোমার কি কম পরিমাণ, পরের তাপমাত্রায় আরো বেশি পরিমাণ লাগছিল, তাহলে যতটুকু ডিফারেন্স ওইটুকু আমার কি আরো যোগ করা লাগছিল আর কি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এইখানে কথাবার্তা। আচ্ছা, তাহলে এইগুলাই হলো আমাদের মোটামুটি সনাতন ধর্মের সংজ্ঞার অঙ্ক। আচ্ছা, এখন আমরা একটা ছোট একটা টার্ম পড়বো, সেটা হইতেছে আমার কি যে হেনরির চাপ সূত্র। আচ্ছা, এই জিনিসটা আমাদের হাজারি স্যারের বইয়ে হলো নাই, আমরা এইটা হলো কি ঘোষ স্যারের বইয়ে আছে, আমরা জাস্ট যতটুকু বোঝার ওইটুকুই করব, মানে এখন পর্যন্ত আসলে পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট আমরা একটু থিমটা নিয়ে আইডিয়া থাকলে পরবর্তীতে কখনো আসলে তোমরা আসলে পড়লে ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, এইটা হলো আমাদের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নিয়ে আর কি। ঠিক আছে, তাহলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাটা আসলে নির্ভর করে কিসের উপর? আমি যদি তাপমাত্রা ফিক্সড রাখি, তাহলে আমরা যেমন একটু আগে কঠিন পদার্থেরটা পড়লাম যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তুমি কি করবা, একটা হাইয়েস্ট অ্যামাউন্টের দ্রব হইলো দ্রবীভূত করতে পারবা। এখন গ্যাসের ক্ষেত্রে একটা প্যারামিটার হইলো কি যে একটা পাত্র বা একটা দ্রাবকের মধ্যে তুমি কি পরিমাণ গ্যাস দ্রবীভূত করতে পারবা, সেটা ডিপেন্ড করবে তোমার হলো কি ওই জায়গার মধ্যে তুমি কতটুকু প্রেসার দিতেছো তার উপর। ঠিক আছে, মানে আমরা যে কোমল পানীয় খাই ওইখানে আসলে কি হয় যে অনেক উচ্চ চাপে আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হইলো ওই পানীয়র ভিতরে তোমার কি থাকে দ্রবীভূত করানো থাকে, যখনই আমি চাপের পরিমাণ কমাই দিই দ্রাব্যতাটা কমে যায়, তখনই আমার কি হয় গ্যাসটা আসলে বের হয়ে চলে আসে। তার মানে এই হেনরির চাপ সূত্র আসলে এইটাই বলছে যে গ্যাসীয় পদার্থের যেই দ্রাব্যতা, এই দ্রাব্যতা হলো তার উপর প্রযুক্ত চাপের আমার কি হবে সমানুপাতিক হবে আর কি। ঠিক আছে, তাহলে এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা আবার তুলি, তাহলে আমি কি পাবো, একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, যেটাকেই আমরা বলি হলো হেনরির ধ্রুবক বা কে এইচ। ঠিক আছে, তাহলে এইটাই হলো তোমার কি ফর্মুলা, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেএইচ দেওয়া থাকবে এবং ওই মোমেন্টে তুমি যত প্রেসার দিবা কেএইচ আর পি যদি গুণ দেও তাহলে তুমি কি এস পাওয়া যাবা। ঠিক আছে, এখন এই কেএইচ এর এককের উপর ডিপেন্ড করে তুমি কি পি এর এককটা হলো গুণ দিবা। ঠিক আছে, তাহলে এস ধরো যে আমার ইউনিট যদি হয় কি যে গ্রাম পার 100 গ্রাম, ধরো যে H2, কেএইচ এর একক কি হবে যে দ্রাব্যতার একক বাই চাপের একক, তাহলে গ্রাম পার 100 গ্রাম H2O পার ধরো যে তোমার কি দেওয়া আছে এটিএম দেওয়া আছে, তাহলে এই কেসে তার সাথে পার যেই তাপমাত্রাটা দেওয়া থাকবে তোমাকে পিটাও হলো কি সেই এককেই হলো আমার কি করতে হবে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম ধরো যদি আমি দ্রাব্যতার একক, আমি নর্মালি কিছু আধুনিক একক আছে সেগুলো হলো কি যে মোলারিটি বা মোল পার লিটার, তাহলে ধরো কেএইচ এর একক তোমার যদি বলা থাকে যে মোলারিটি পার প্যাসকেল, তাহলে এই যে তার সাথে চাপের এককটা যেইটা ইনভার্স থাকবে প্যাসকেল ইনভার্স 1, তাহলে তোমাকে হইলো যে পি যখন গুণ দিবা তখন সেটা হইলো কি যে প্যাসকেল এককে গুণ দিতে হবে। তাইলে আমার হলো কি পি এর একক এবং কেএইচ এর একক দুটা গুণ দিলে আমি কি পাবো, দ্রাব্যতার এককটা হলো পাবো। ঠিক আছে, তাহলে এটার একটা ছোটখাটো অঙ্ক আমরা একটু যদি বলে দিই, তাহলে জিনিসটা হলো এরকম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরো যে কার্বন ডাই অক্সাইডের কেএইচ এর ভ্যালু 1.5 tan ইনভার্স 2 ধরো যে গ্রাম পার লিটার এবং হলো তোমার ধরো যে এটিএম পার লিটার। এখন আমি তোমাদের বললাম যেটা যে 10⁶ প্যাসকেল চাপে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকবে, তোমার কত 500 ml দ্রবণে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমার কাজ হলো কি ফার্স্টে দ্রাব্যতাটা বের করা, পরে ধরো যে আমরা কত গ্রাম ওই হিসাবে যদি যাই, তাহলে আমার ফার্স্টে দ্রাব্যতা বের করতে হবে কি যে কেএইচ ইন্টু কি পি, তাহলে কেএইচ এর ভ্যালু হলো কি যে এত গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটারটা হলো দ্রাব্যতার টার্ম আর পার এটিএম হলো আমার কি চাপের টার্ম। তাহলে কেএইচ আমি যদি এইভাবে বসাই, তাহলে আমাকে কি চাপের যেই ভ্যালু এই ভ্যালুটাও আমার কি যে তার সাথে যেই পার এটিএম এককটা আছে আমাদের চাপটারেও কি আমার এটিএম এই হলো আমার কি করা লাগবে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে,
তাহলে আমাদের এটিএম এককে যদি আমরা বসাই, এখন 101 325 তোমার কি 1 এটিএম সমান এত প্যাসকেল। তাহলে ধরো এটা আমরা হিসাবে সুবিধার জন্য 10⁵ প্যাসকেল ধরে নিলাম আর কি, ঠিক আছে। তাহলে আমাদের হলো কি হবে, চাপের এককটা যদি আমরা এটিএম এ নেই তাহলে প্রদত্ত প্যাসকেলরে আমরা কি করব, 10⁵ দিয়ে যদি ভাগ দেই। তোমরা হলো আরো একুরেটলি করবা যেহেতু ক্যালকুলেটর থাকবে। তাহলে এটা ভাগ দিলে আমার উপরে কি 10 থাকবে, তাহলে 10 দিয়ে গুণ দিলে আমার 1.5 tan−1 বা 0.15 গ্রাম পার লিটার হলো তার কি দ্রাব্যতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার এই জিনিসটা হলো কি যে 1 লিটার বা 1000 ml হইলো এত গ্রাম থাকে, তাহলে তোমার বলছে 500 ml কত, তাহলে 500 ml আমার কি হবে, তার অর্ধেক পরিমাণ থাকবে। তাহলে এটাই হলো আমার কি আনসার, ঠিক আছে। তাহলে হেনরির চাপের সূত্রগুলো মোটামুটি আমার ইজি। তার কেএস যেটা দেওয়া থাকবে তার ইউনিটটা একটু খেয়াল রাখতে হবে, তার যেই চাপের ইনভার্স ফরম্যাটটা দেওয়া থাকবে ওই চাপের একক দিয়ে আমরা গুণ দিব, এবং আমার দ্রাব্যতার এককটাও হবে এই কেএস এর মধ্যে যে একক থাকবে সেটা গ্রাম পার লিটার থাকলে গ্রাম পার লিটার, মোলারিটি থাকলে মোলারিটি, গ্রাম পার 100 গ্রাম পানি থাকলে ওইটা ইউজ করব। এইভাবে হলো কি আমাদের ম্যাথগুলো আর কি আসবে, ঠিক আছে। এই হলো আমাদের আলোচনা। আমাদের পরবর্তী একটা ক্লাসে আমরা হলো কি যে আমাদের দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব।